উনার চাটুকার নচিকেতারা গাইবে হিত মাজারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর মানে চোরেদের রানী আর যে পাবো না। উনি সকাল থেকে গান গাইবেন, উনি আসবেন, এসে 70,000 লোককে বলবেন 70 লক্ষ লোক, গোটা কলকাতা ভেসে গেছে, কলকাতা ভরে গেছে, এসব করবেন। পাগলু ড্যান্স হবে, ঘাটাল ডুবছে, পাগলু ড্যান্স করবে, ছিঁড়া জিন্স পরে পাগলু ড্যান্স হবে। আপনারা তো আদালতে গেছেন, আপনারা তো আদালতে গেছেন, আপনারা তো আদালতে গেছেন। স্বাভাবিক, 27 গেছি, আবার যাবো। কোর্ট উইল ডিসাইড। কোর্ট 21 তারিখ যদি বন্ধ হয়, দুটোই বন্ধ করুন। পুলিশ বলেছে, সরকারি লয়ার বলেছে 20 আর 22। আমি বলছি 20-তে তৃণমূল করবে, 22-এ আমরা উত্তরকন্যা করব। 21 যদি কলকাতাতে হয়, শিলিগুড়িতে হওয়া উচিত। শিলিগুড়ি যদি বন্ধ হয়, তাহলে কলকাতাতে বন্ধ হওয়া উচিত। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত উত্তরকন্যা অভিযানের সম্মতি মিলে গেল কলকাতা হাইকোর্ট থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার কলকাতা হাইকোর্টে পরাস্ত হলেন। শুভেন্দু যে কথাটা বলছেন আজকে সেই প্রতিবেদন সেই দিয়ে শুরু করলাম, তার কারণ 21শে জুলাইয়ের একতরফা ফুটেজ খাওয়ার লক্ষ্যটা মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম ভেস্তে গেল। আমি বলছি না যে গোল খাওয়া শুরু, মমতার বিপন্নতা শুরু। 21শে জুলাই একা ফুটেজ খেতাম, এরকম একটা মানসিকতাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 21শে জুলাই এলেই সেইভাবেই পালন করেন এবং স্ক্রিন জুড়ে সারাদিন ধরে এই শিয়ালদা স্টেশন, এই হাওড়া স্টেশন, এই মানুষের মিছিল, এই গড়িয়াহাট থেকে মিছিল, এই কসবা থেকে মিছিল, এই গার্ডেন ব্রিজ থেকে মিছিল, এই 21শে জুলাই মঞ্চে ঘোষণা, সারাদিন ধরে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া এই কভারেজটা করে। এবারে সেইখানে ব্যাঘাত ঘটল। এখানে 50% ফুটেজ টেনে নেবে উত্তরকন্যা অভিযান বিজেপির। এটাকে আটকাতে চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিজেপির যারা যুবর দায়িত্বে আছেন তারা একটা ডাক দিয়েছিলেন যে আমরা উত্তরবঙ্গ বঞ্চনার বিরুদ্ধে উত্তরকন্যা অভিযান করব 21শে জুলাই। কলকাতা থেকে ডিস্টেন্স হচ্ছে শিলিগুড়ি 600 কিলোমিটার। তো 600 কিলোমিটার দূরে যদি উত্তরকন্যা অভিযান বঙ্গ বিজেপি করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায়, নবান্নের অসুবিধাটা কোথায়? শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ির পুলিশ এসে তো আর কলকাতায় এই ভিক্টোরিয়া সামনে, সিএসসির ভিক্টোরিয়া হাউসের সামনে তারা পাহারা দেবে না, তারা তো সেখানেই ডিপ্লয়েড থাকে। তাহলে সেখানকার পুলিশ সেখানে থাকলে উত্তরকন্যা অভিযান যদি বিজেপি করে ওই একই দিনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায়? অসুবিধাটা হচ্ছে, আমি আপনাদের কাছে ধরিয়ে দিই যে দীর্ঘদিন ধরে যারা মমতাকে খুব ক্লোজ রেঞ্জে চেনেন, ক্লোজ সার্কিটে কাজ করেছেন, তারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ইলেকট্রনিক্স মিডিয়া আমাকে কতটা ফুটেজ দিচ্ছে, এই ইলেকট্রনিক্স মিডিয়ার ফুটেজটা এবার ভাগাভাগি হয়ে যাবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করছেন তখন কাউন্টার দিচ্ছেন শুভেন্দু অধিকারী, দেখাবে ইলেকট্রনিক্স মিডিয়া দেখাতে বাধ্য। একটা ছাড়া, নিউজ 18-এর মতো চ্যানেল ছাড়া স্বাভাবিকভাবে এই অন্যান্য যে কোনো ইলেকট্রনিক্স মিডিয়া এই ন্যারেটিভটা বিল্ড করার চেষ্টা করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসে এটা বলছেন, শুভেন্দু অধিকারী সেই সময় দাঁড়িয়ে উত্তরকন্যা অভিযানে এই বক্তব্য রাখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কলকাতায় এই বক্তৃতা রাখছেন, অন্যদিকে আরেকটা স্ক্রিনের অর্ধেক জুড়ে শ্রমিক ভট্টাচার্য উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযানে এই বক্তব্য রাখছেন। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন না, তার জন্য পুলিশের পারমিশন আটকে দিলেন। সরাসরি বিজেপি কোর্টে চলে গেল, শুভেন্দু পরিষ্কার বলে দিলেন আমরা কোর্টে যাব, এবং সেই কোর্টে গিয়ে শেষ পর্যন্ত সম্মতি আদায় করে নিয়ে এলেন। হাইকোর্ট থেকে অনুমতি দিয়ে দেওয়া হলো উত্তরকন্যা অভিযানে হবে। কতগুলো রেস্ট্রিকশন ইম্পোজ করা, এইভাবে ব্যাচে যাবেন, এখান থেকে এখানে যাবেন, এতজন মানুষ সমবেত হবেন। এখন স্বাভাবিকভাবে যখন উত্তরকন্যা অভিযান হয়, কে সংখ্যা গুনবে কতজন জমায়েত হয়েছে? জমায়েত গোনা সম্ভব না, কিন্তু মূল যে ইস্যুটা নবান্নের কাছে ছিল বা মূল যে ইস্যুটা কালীঘাটের কাছে ছিল যে আমি একতরফা 21শে জুলাই নিয়ে প্রচারটা নেব নির্বাচনের ঠিক আগের বছরে, ফলত সেইখানেই ঘা খেললেন। নবান্ন হারলো এবং প্রত্যাশা মতো হারলো। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আদালতে হারবেন, তাও আইনজীবীদের বলে দিয়েছেন যেভাবে ওকে আটকাতে হবে। প্রথমে পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করলেন, পুলিশ না করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে বঙ্গ বিজেপি চলে গেল আদালতে এবং আদালত থেকে স্বাভাবিকভাবে অনুমতি নিয়ে তারা বেরিয়ে এলো। এই যে গোল খাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাওয়া, মমতা এটা কীভাবে নিলেন? বিপন্ন বোধ করছেন, নানানভাবে চেষ্টা করবেন উত্তরবঙ্গে পুলিশকে দিয়ে ডিস্ট্রাক্টেড করতে, কিন্তু আদালতের অনুমতি কিছু করতে পারবে না, আটকাতে পারবে না। আমি বলছি নবান্নের এই গোল খাওয়াটা না দীর্ঘদিনের, আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে আইনি আদালতে বারবার করে যায়, মুখ পড়ে গোল খায়, আবার ফিরে আসে, আবার আইনি লড়াই লড়েন। আমি খুব
মানে নবান্নে খুব কনফিডেন্সিয়াল লোকজনের মুখ থেকে শুনেছি যে মানে নবান্নের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের বৃত্তের এমন একজন লোকের কাছে একসময় বৃত্তের মধ্যে ছিলেন, তার মুখ থেকে শুনেছি যে পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবীরা মাঝে মাঝে বোঝান যে দিদি এটা করলে ঠিক হবে না, এটাতে আমরা আদালতে পেরে উঠবো না। কিন্তু তা সত্ত্বেও তাঁর একটা কোটি দিয়েছে, একটা সার্কিট আছে, ওই আলাপন, দ্বিবেদী, রাজীব কুমার, এরা এরা এই সার্কিটটা আছে। তারা সবসময় বদবুদ্ধি দিতে থাকেন, কারণ মমতা বদবুদ্ধি পেতে খুশি হন, খুশি বোধ করেন, তিনি খুশি হন। তাকে যদি সুপরামর্শ কেউ দেয় ফলত স্বাভাবিকভাবে তিনি রেগেই যান। ফলত স্বাভাবিকভাবে এই সার্কিটটা তাকে সবসময় বোঝাতে থাকেন এটা করুন, এটা করুন, এটা করুন। তার জন্য রাজ্য সরকারের মুখ পড়ে পুড়ুক, রাজ্য সরকারের যত টাকা খরচা হয় হোক। আমি আজকে এই জায়গাটা আমার খালি বারবার মনে হলো যে 21শে জুলাই একই দিনে এই যে কাউন্টার পলিটিক্সটা, এটা শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত। মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলটা খেলেন, স্বাভাবিকভাবে তিনি বিপন্ন হয়েছেন, এটা স্বাভাবিক। তার উপর আবার 9ই আগস্ট অভয়ের বাবা মাকে দিয়ে নবান্ন চলো অভিযানের ডাক দিলেন গতকাল একটা প্রস্তুতি সভা, এবং সেই প্রস্তুতি সভায় অভয়ের বাবা অভয়ের মা পরিষ্কারভাবে নবান্ন অভিযানের ব্যাপারে তারা আহ্বান জানালেন প্রস্তুতি সভায়, এবং সেই প্রস্তুতি সভায় শুভেন্দু অধিকারীও একটা লম্বা বক্তৃতা করলেন। ব্যাপক প্রস্তুতি নিয়ে কিন্তু 9ই আগস্টের প্রস্তুতি সভা হলো। আমি নিজে ব্যক্তিগতভাবে সেখানে গিয়ে দেখে আপনাদের কাছে এই রিপোর্টিংটা করছি, সেটা নিয়ে পরবর্তীকালে আরও প্রতিবেদন আপনাদের কাছে পেশ করব। অভয়ের বাবা মা তাঁরা গিয়ে 9ই আগস্টের নবান্ন চলো অভিযানের ডাক দিচ্ছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কেমন লাগছেন? ভালো লাগার কথা নয়, কিন্তু তিনি তো তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করিয়েছেন। ফলত স্বাভাবিকভাবে সেই অভয়ের বাবা মা রাস্তায় নামছেন। ডরিনা ক্রসিংয়ে 9ই আগস্ট অভয়ের বাবা মা থাকবেন পাশে, শুভেন্দু হাঁটবেন, পাশে হাজারে হাজারে মানুষ যাবেন। আমি গতকাল যা শুনলাম সেটা হচ্ছে ডরিনা ক্রসিং ছাড়া হাওড়া স্টেশন থেকে আরেকটি বেরোবে, এবং আরও 1-2টি পয়েন্ট থেকে হয়তো কাতারে কাতারে মানুষ নবান্নের অভিমুখে রওনা দেবেন। শান্তিপূর্ণ এই অভিযানে ডাকটা দেওয়া হয়েছে। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পীড়া বাড়লো, যন্ত্রণা বাড়লো। প্রতি মিনিটে গোয়েন্দাদের লাগাবেন, কি খবর হলো, কত ভিড় হতে পারে, কারা আসতে পারে, এবং যে কোনোভাবে তাদের বিধ্বস্ত বিপর্যস্ত করার চেষ্টা করা হবে। এটা তো হলো একটা দিক। ঠিক এরই মাঝে আবার কাঁটার মতো বিঁধল 21শে জুলাইয়ের আগে নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসে হাজির। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন হাজির, অর্থাৎ 18 জুলাই নরেন্দ্র মোদী কী বলছেন, 5,400 কোটি টাকার প্রজেক্ট অ্যানাউন্স করবেন দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে। মমতার যন্ত্রণা বাড়ানোর কাজ করছেন বারবার। মানে বিপক্ষ পলিটিক্স কিন্তু ইলেকশন ওরিয়েন্টেড দামামাটা পুরো মাত্রায় বাজিয়ে দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর আলিপুরদুয়ার থেকে দুর্গাপুর পর্যন্ত সর্বত্র দৌড়চ্ছেন, আর ওদিকে শুভেন্দু অধিকারী একটার পর একটা মিটিং মিছিল করে যাচ্ছেন। ধরুন যখন 27শে জুন যখন কসবার ওই মনোজিৎ মিশ্রর ঘটনাটা ঘটলো, তখন কসবা অভিযানের ডাক দিলেন। যথারীতি কলকাতা পুলিশ, ওই মনোজ ভার্মার পুলিশ তাকে পারমিশন দিল না, কলকাতা হাইকোর্টে গেলেন, মামলা করলেন এবং অনুমতি নিয়ে এসে লম্বা মিছিল করলেন। তার আগের দিন গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত একটা মিছিল করলেন। পরপর কলকাতা শহরের উপর একাধিক মিছিল করলেন। যেমন 16ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা রাস্তায় নামলেন যে আমরা বাঙালি বাঁচাও, বাংলা ভাষী আক্রান্ত হচ্ছে, রোহিঙ্গারা আক্রান্ত হচ্ছে, রোহিঙ্গাদের টেনে বার করে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে নিয়ে গিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নাপছন্দ। স্বাভাবিকভাবে রোহিঙ্গাদের এত ভোট তিনি পান, সেই রোহিঙ্গাদের যদি ভারত সরকার পুশব্যাক পলিসিতে বিভিন্ন বর্ডার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়, স্বাভাবিকভাবে মমতার তো কষ্ট হওয়াটাই উচিত। এবং 16ই জুলাই ভাইপোকে নিয়ে কলকাতায় একটা পদযাত্রা করলেন যে বাঙালি বাঁচাতে হবে, বাঙালি অস্মিতাতে টান ধরলেন। একটা হিন্দু অস্মিতাতে হচ্ছে না, এবার বাঙালি অস্মিতা, বাঙালিরা এক হও, আমার পাশে এসো, আমি তোমাদের দাঁড়াবো, আমি আহত ভাগে, এই টাইপের একটা ব্যাপার। সেদিনও কিন্তু কাউন্টার একটা মিছিল করে দিলেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশন পর্যন্ত, এবং সেখানে আওয়াজ স্লোগানটা তুললেন যে রোহিঙ্গা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে হাঁটা। ফলে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ডিফেন্সের দিকে যেতে হবে যে আমি বাঙালির জন্য হেঁটেছি, আমি রোহিঙ্গাদের জন্য হাঁটিনি। কিন্তু সেটা তো তিনি বলতে পারবেন না, তাহলে শাহজাহান, জাহাঙ্গীর, কাইজান, মুদাস্সার, সেলিমরা কোথায় যাবে? ফলে তো স্বাভাবিকভাবে ওই যে কাউন্টার পলিটিক্সটা বিজেপি করে দিল, একদম রাস্তায় নেমে পরিষ্কারভাবে রোহিঙ্গার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন এই ন্যারেটিভটা বাঙালির মনে এস্টাবলিশ করে দিয়ে ব্যাপক প্রচার শুরু করে দিল। এটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি অস্মিতা নিয়ে হঠাৎ যে ঝাঁপিয়ে পড়া, ফলত সেটাও একটু ব্যাহত হলো।
মানে আমি বলছি বিপন্নতাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদিক থেকে আসছে। ওদিকে আবার শুভেন্দু অধিকারী গতকাল অ্যানাউন্স করেছেন 22শে জুলাই 21শে জুলাই উত্তরকন্যা অভিযান করে 22শে জুলাই যাচ্ছেন সরাসরি দিল্লিতে, এবং দিল্লিতে যখন যাচ্ছেন আমার নিজের ধারণা হোম মিনিস্টারের সঙ্গে তিনি দেখা করবেন, এটাই প্রত্যাশিত, এবং সেখানে তিনি অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করবেন। 9ই আগস্ট বিশেষ ট্রেন ব্যবস্থা করার জন্য পয়সা দিয়ে সেই ট্রেন ব্যবস্থা করার জন্য সরাসরি কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাচ্ছে। এই যে ব্যাপকভাবে নেমে পড়া বাংলার রাজনীতিতে শেষ কবে দেখেছি আমি মনে করতে পারছি না। তার কারণ হচ্ছে দেখুন 2011 সালের পর থেকে সিপিএম যখন বিরোধী দল ছিল তারা অর্গানাইজ স্ট্রাকচার্ড মিটিংয়ে অভ্যস্ত ছিল। কাউন্টার পলিটিক্সের যে ন্যারেটিভটা বাংলার রাজনীতিতে ক্ষমতায় আসতে গেলে দরকার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আমলে করেছেন, সিপিএমের কাউন্টার পলিটিক্স নেই, সিপিএমকে প্রত্যেকটা মিনিটে বিব্রত করে রাখা এবং একটা মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করা, সেটার জন্যই তো 2002-এ 1 লাখ হয়েছে কেউ, 2011-তে কিন্তু তিনি ক্ষমতায় এসছেন। আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কাউন্টার ন্যারেটিভ পলিটিক্সটা, কাউন্টার পলিটিক্সের ন্যারেটিভটা বিল্ড আপ করাটা খুব এসেনশিয়াল। সেটা বিপক্ষ রাজনীতিতে শুভেন্দু দীর্ঘদিন যেহেতু তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিলেন, এক সময় খুব ক্লোজলি অবজার্ভ করেছেন, ফলত স্বাভাবিকভাবে তিনি বিজেপিতে 2020 সালে আসার পর এই কাউন্টার পলিটিক্সের ন্যারেটিভটা, যেটা ঘাটতি ছিল বঙ্গ রাজনীতির বিরোধী পরিসরে, যেটা কংগ্রেস এবং সিপিএম প্র্যাকটিক্যালি হারিয়ে ফেলেছিল, সেই জায়গাটা কিন্তু একটা কাউন্টার পলিটিক্সের ন্যারেটিভ বিল্ড আপ করে নিয়েছেন। মানুষ কিন্তু এখন প্রত্যেকটা মিনিটে চর্চায় থাকছেন, আলোচনায় থাকছেন বিরোধী রাজনীতিতে। ধরুন বিধানসভায়, আমি বিধানসভার ভেতরের ক্ষেত্রেও দেখেছি, খুব ক্লোজলি দেখেছি, ডক্টর সূর্যকান্ত মিশ্র বামপন্থী বিরোধী দলনেতা ছিলেন 2011 থেকে 2016, শান্তশিষ্ট ধীরে কথা বলা একজন মানুষ ছিলেন। ওদিকে আরেকজন কংগ্রেসের 2016 পর কংগ্রেস অপোজিশন সভাপতি হলেন, সেখানে কংগ্রেসের অবস্থা খুব ক্ষীণতর ছিল, অপোজিশন আছে বলে বিধানসভায় বোঝাই যেত না। ফলত সেই অবস্থায় দাঁড়িয়ে 2011 থেকে 2021 এই 10 বছর কংগ্রেস সিপিএমের বিরোধী পরিষদের রাজনীতিটাকে সম্পূর্ণ বদলে দিলেন 2021-এর পর। বিধানসভার মধ্যে স্ট্রং অপোজিশন কি হয়, প্রত্যেক দিন এতে থাকা, মানুষের কাছে কথাটা পৌঁছে দেওয়া, বিধানসভার ভেতরের কথা বাইরে না পৌঁছলে বিধানসভার বাইরে এসে প্রেস স্টেটমেন্ট করা, এবং সেই প্রেস রুম যখন স্পিকার একটা দলদাস মানসিকতা থেকে সেটাকে ব্যবহার করতে দিচ্ছেন না, তখন বিধানসভার গেটে এসে প্রেস কনফারেন্স করা, এই যে কাউন্টার পলিটিক্সের ন্যারেটিভটা তৈরি করা, এটা কিন্তু শুভেন্দু করেছেন। এটা আপনি শুভেন্দুর বিরোধী হতে পারেন, কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি। এবার ফিল্ড পলিটিক্সেও সেই জায়গাটা কিন্তু করছেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমি হিসেব করে দেখছিলাম গতকালের আগে, মানে গতকাল তো বৃহস্পতিবার গেছে, সোম মঙ্গল বুধ, সোমবার কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রা লম্বা মিছিল করলেন, মঙ্গলবার হাওড়ার সলপে কন্যা সুরক্ষা দীর্ঘ মিছিল করলেন, বুধবার দিন সরাসরি খড়গপুরে চলে গেলেন, সেখানেও কন্যা সুরক্ষা যাত্রা মিছিল করলেন এবং প্রত্যেকটা শেষে মিটিংয়ে বক্তব্য রাখলেন। বৃহস্পতিবার সরাসরি অভয়ের বাবা মাকে নিয়ে প্রস্তুতি সভায় সময় দিলেন মধ্য কলকাতার একটি বড় প্রেক্ষাগৃহে। সেটা পর আগামীকাল চলে যাচ্ছেন 18 তারিখ, সেখানে নরেন্দ্র মোদী আসছেন, বক্তৃতা করবেন এবং সেখানে থাকছেন স্টেজে শুভেন্দু। আমি বলছি এই যে বিরোধী পলিটিক্সের ন্যারেটিভটা বিল্ড আপ করা, এটা দীর্ঘদিন ধরে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষটি করছেন। ইদানিংকালে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়াতে স্বাভাবিকভাবে এই শ্রমিক শুভেন্দু জুটিটা কিন্তু, আমি কাউকে ছোট না করেই বলছি, একটা অন্য মাত্রা যোগ করছে বাংলার রাজনীতিতে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই জুটি যদি প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায়, এবং সেই অ্যাক্টিভনেসটা দেখা যাচ্ছে পরপর, 18 তারিখ মোদী আসছেন, তো 21 তারিখ উত্তরকন্যা, 21 তারিখ উত্তরকন্যা হচ্ছে তো 9 তারিখ একদম নবান্ন চলো অভিযান। এই যে পরপর কর্মসূচি রেখে অপোজিশন স্পেসটাকে স্ট্রং করা এবং মানুষের মনের কথাগুলোকে বারবার করে তুলে ধরা, যেটাতে পিছিয়ে পড়ছেন বামপন্থীরা, যেটা বাস্তব অস্বীকার করে লাভ নেই। বামপন্থীরা থিওরিটিক্যাল কথা ভালো বলেন, কিন্তু মুশকিলটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর জন্য যে কথাগুলো বলা দরকার, সেই কথাগুলো 2011 থেকে 2021 ঘাটতি থেকেছে বলেই মমতার স্পর্ধা এতটা বেড়েছে। আর সেই স্পর্ধা দমাবার কাজটা কিন্তু বঙ্গ বিজেপির পরিসরে কিন্তু এখন শুরু হয়েছে। এবং অবশ্যই
সেই শুরুর ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করছেন শুভেন্দু অধিকারী, এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়াতে সেই শক্তি বৃদ্ধির কাজটা কিন্তু খুব দ্রুততর বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি রাজ্য বিজেপিকে যথাযথ সহায়তা দেবে? ইঙ্গিত কিন্তু তেমনই, কেননা দুর্গাপুরে আসছেন নরেন্দ্র মোদী, এমনি বক্তৃতা করে চলে যেতে পারতেন। সেখানে 5,400 কোটি টাকার প্রাকৃতিক গ্যাস লাইন দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত আসা, বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন জায়গায় প্রসারিত করা, এই কর্মসূচিতে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ডিক্লেয়ার করলেন। আমরা আলিপুরদুয়ারেও যখন দেখেছি সভা হচ্ছে, সেখান থেকেও কিন্তু একাধিক কর্মসূচি ডিক্লেয়ার করেছেন এবং সে কাজগুলো শুরুও হয়ে গেছে। এই রাজনীতিটা কিন্তু 2026-এর প্রেক্ষিতে অপোজিশন স্পেসকে কিন্তু সংহত করবে। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 জুলাইয়ের ফুটেজ খাওয়া থেকে যেভাবে ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টে, ফলত স্বাভাবিকভাবে এই বিপন্নতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও ভুল বাঁকা বাড়িয়ে দেবে। বিজেপিকে নজর রাখতে হবে, বিজেপিকে লক্ষ্য রাখতে হবে। যত তিনি ভুল বকবেন তত তাঁর উপর প্রেশারটাকে বাড়াতে হবে, প্রেশার কমানোর কোনো ইঙ্গিত যেন না থাকে। প্রেশার বাড়লে স্বাভাবিকভাবে দুর্গাপুজোর সময় তিনি উৎসবে মাতুন বলে মানুষকে ভুলিয়ে রাখতে পারবেন। কিন্তু অভয়ার বাবা মা নিজে যখন আহ্বান জানাচ্ছেন 9 তারিখ চলুন সরাসরি নবান্নে, তখন স্বাভাবিকভাবে বিড়ম্বনাতা মমতা বন্দ্যোপাধ্যায় আরও বাড়বে, সেটাই আশা করা যায়। দেখা যাক ভবিষ্যৎ কী বলে। আপাতত এইটুকুই।